নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, শত চেষ্টাতেও আপনি কোথাও কি মা হতে পারছেন না, নানান রকম সমস্যায় সম্মুখীন হয়ে প্রেগনেন্সিতে বাধা, বুঝে উঠতে পারছেন না যে সমস্ত কিছুই তো নর্মাল রয়েছে, পিরিয়ডসও আপনার ঠিকঠাক হচ্ছে, কিন্তু প্রেগনেন্সিতে বাধা কোথায়? নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, ডক্টরদের পরামর্শ দরকার। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রেগনেন্সিতে অর্থাৎ মা হতে গিয়ে আমরা ঠিক কোথায় কোথায় বাধা পেতে পারি, কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি, কেন এমনটা হয়, তার কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে, পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর অজন্তা সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডাম, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ এবং হ্যালো ডক্টর অনুষ্ঠানে। মা না হতে পারার যন্ত্রণা বোধহয় এর থেকে বড় যন্ত্রণা পৃথিবীতে আর নেই, কিন্তু এমন অনেক মহিলাই আছেন যারা এই সমস্যায় ভুগে থাকেন। প্রেগনেন্সিতে বাধা ঠিক কোন কোন কারণে হতে পারে, কোন কোন রিজনে এই সমস্যাটা হয়ে থাকে? প্রথমেই বাধা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এটা একটা কাপল রিলেটেড প্রবলেম, মানে এটা কিন্তু শুধুমাত্র যে মহিলাদের পার্ট থেকে প্রবলেম সেটা কিন্তু নয়। সেটা একটা খুব ভুল ধারণা আমাদের সমাজে এখনো প্রচলিত, যে বাচ্চা আসছে না মানেই সেটা হয়তো মায়ের সমস্যা, কিন্তু সেটা সবসময় নয়। তার জন্য সেইটা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হতে হবে, এবং দুজনকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে, এবং সঠিক উপায়ে যা যা বলা হবে সেইগুলো টেস্ট করে বা সেই উপায়ে দুজনকেই ফলো করতে হবে। এটা কিন্তু একজনের সমস্যা নয়, কারণ দেখা গেছে যে পুরো পরিসংখ্যান যদি আমরা দেখি, 100% যদি টোটাল কজ হয়, তার মধ্যে কিন্তু 30% ফিমেল কজ বলা হয়, 30% মেল কজ, 30% কিন্তু কম্বাইন্ড, দুজনেরই কিছু কিছু সমস্যা রয়েছে, এবং 10% কিন্তু আনএক্সপ্লেইনড, মানে যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। তো এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকবেন দুজনেই যে হ্যাঁ, সমস্যাটা দুজনেরই হতে পারে। তো সেক্ষেত্রে কারণ যদি দেখা যায় তাহলে এইগুলো মোটামুটি কারণ। এরপর প্রথমেই আমি যেটা বলবো যে আমরা অনেক সময় এই টার্মটা ইউজ করি ইনফার্টিলিটি, তাহলে ইনফার্টিলিটি টার্মটা কিন্তু খুব একটা ইউজ করাটা উচিত না, কারণ ইনফার্টিলিটির যে সংজ্ঞাটা তৈরি করা হয়েছে সেটা দেখা গেছে যে প্রত্যেকটা মান্থলি সাইকেলে কিছুদিন অবধি মান্থলি সাইকেলগুলোকে ফলো করা হয়। ধরে নিন 1 বছর ধরে একজন কাপল বিয়ের পরে ট্রাই করছে প্রেগনেন্সির জন্য, তো এই 1 বছরের মধ্যে ধরে নেওয়া হয় 80% কাপল কিন্তু নর্মালি কনসিভ করে। তো সেই হিসেব করে কিন্তু, যেমন 6 মাস যদি দেখি, 6 মাসের পরে কিন্তু 50% কাপল নর্মালি কনসিভ করে, এবং আরও 1 বছর যদি দেখি, টোটাল 2 বছর, তাহলে কিন্তু দেখা যায় 90%, মানে আরও 10% এক্সট্রা কিন্তু কনসিভ করে। তো যারা আজকে কনসিভ করতে পারছে না তারা কালকে কিন্তু নর্মালি কনসিভ করতে পারে। তো সেক্ষেত্রে ইনফার্টিলিটি কথাটা 1 বছর পরে আমরা যেহেতু ডেফিনেশন আছে আমরা অনেক সময় বলি, কিন্তু তার থেকে বেটার টার্ম হয়তো সাবফার্টিলিটি, মানে তাদের ফার্টিলিটিটা অন্যদের চাইতে একটু কম, সেই টার্মটা বোধহয় ইউজ করাটা অনেক যথাযথ বলে আমার মনে হয়। তাহলে প্রথম থেকেই একটু ডিপ্রেশনের সিচুয়েশনটাও কম হয়। আর আজকালকার দিনে ফ্যাক্টর বলতে খুব র্যাপিডলি এটা ইনক্রিজিং, যে সাবফার্টিলিটিটা ইনক্রিজ করছে, তার একটা মেন কারণ হলো স্ট্রেসফুল লাইফ। ঠিক, স্ট্রেসের সাথে কিন্তু ফিমেল এবং মেল দুটো হরমোনই কিন্তু রিলেটেড, এবং ফিমেলদের এটা বেশিভাবে এফেক্ট করে, তার জন্য কিন্তু সেটার এফেক্ট গিয়ে পড়ে এগ রিলিজে, মানে যেটাকে আমরা ওভুলেশন বলি। তো সেই এগ রিলিজ কিন্তু প্রপারলি নাও হতে পারে স্ট্রেসের কারণে, শুধুমাত্র আর কোনো ফ্যাক্টরই নেই, স্ট্রেস ফ্যাক্টর। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকালকার দিনে বাড়ে, সেটা হচ্ছে দুজনের মধ্যে যে একটা টাইম দেওয়া উচিত, যে একটা টাইম ডেডিকেটেড ফর ট্রাইং প্রেগনেন্সি, সেই টাইমটা কিন্তু অ্যাভেলেবেল খুবই কম আজকালকার দিনে। মানে জাস্ট প্রেগনেন্সি নিতে হবে এই কারণেই আমরা কোনোভাবে একটা টাইম অ্যারেঞ্জ করছি, সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করছি যে প্রেগনেন্সিটা যাতে এসে যায়। যেখানে আমি প্রথমেই বললাম যে ডেফিনেশনটাই ঠিক করা হয়েছে, যে যদি একজন কাপল ফার্স্ট টাইম ট্রাই করছে, কোনো কিছু কন্ট্রাসেপশন ইউজ করলো না, টানা 1 বছর তারা নিজেদের মধ্যে টাইম দিল, তারা নিজেদের মধ্যে মেলামেশা হলো, এবং তারপরে তাদের কনসিভ করার চান্সেস কিন্তু 80%। তার মানে ব্যাপারটা এটাই বুঝে নিতে হবে যে কেউ যদি চায় যে না আমি 1টা মান্থ ট্রাই করবো তার মধ্যেই আমাকে প্রেগনেন্ট হতে হবে, 2টো মান্থ ট্রাই করবো তারপরেই হচ্ছে না, তখন একটা সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়ছে, টাইম ম্যানেজ করা যাচ্ছে না, এইটা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনের। সেই কারণেই দেখা যায় যে মেনলি রুরাল সাইডে কিন্তু এই প্রবলেমটা অনেকটা কম রাদার দ্যান আরবান সাইড এবং ডেভেলপ জায়গায়। তো এইটাই কিন্তু একটা মেন কারণ। আদারওয়াইজ বাকি কারণগুলোর মধ্যে কিছু কিছু মেল ফ্যাক্টর থাকে যার জন্য আমরা যে বলি সিমেন, সেই কোয়ালিটিটা
পুয়ার হয়ে যায় সেই মেল ফ্যাক্টরের জন্য, এটা একটা কারণ। আচ্ছা দিদি একটু ইন্টারাপ্ট করছি, এখানে কি স্মোকিং এবং অ্যালকোহলটা অনেক একদম বেশি? আজকালকার লাইফস্টাইলে মানে যেটা আমি বলবো 3-4টে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। একটা হচ্ছে এজ রিলেটেড ফ্যাক্টর, কারণ আজকালকার দিনে অ্যাভারেজ এজ ট্রাই করার প্রেগনেন্সি মানে অ্যারাউন্ড 30-35 ইভেন 40-র ওপরেও অনেকে ট্রাই করে। তো এই এজ ফ্যাক্টরটা যত দিন যাবে তত কিন্তু এই সাবফার্টিলিটিটা বাড়বে, এবং ফিমেলদের এটা খুব বেশি পরিমাণে হয়। আফটার 40 কিন্তু চান্সেস অফ কনসিভ করার রেট কিন্তু খুব কমে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাবর্শনের চান্সেসও বেড়ে যায়। এটা একটা এজ রিলেটেড ফ্যাক্টর। নেক্সট বলবো আমি একটা ওয়েট ম্যানেজমেন্ট, পুয়ার ওয়েট ম্যানেজমেন্ট, সেটা কিন্তু বোথ কাপলের জন্যই প্রযোজ্য। মানে একটা আমরা ওয়েট টু হাইট রেশিও বলে একটা জিনিস বার করি, সেটাকে আমরা বলি বিএমআই। তো সেই বিএমআইটা যদি 19 থেকে 25-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আইডিয়াল কনসিভ করার জন্য। সেটা যদি 30-এর বেশি হয়ে যায় সেটাও খারাপ, সেটাও কিন্তু আলটিমেটলি এগ রিলিজ করাটাকে, প্রেগনেন্সি হওয়াটাকে প্রিভেন্ট করে। প্লাস হচ্ছে সেটা যদি 19-এর কম হয়, মানে ভীষণ রোগা পাতলা মানুষ, খুব হেলথ কনসাস, আমরা অ্যানোরেক্সিয়া বলি, অনেক সময় সাইকোলজিক্যাল কম্পোনেন্ট থাকে তাদের, তারা খায় না, তারা ভাবে যে আমার 1 কেজি ওয়েট হলেই আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, তো সেই ধরনের প্রবলেমও কিন্তু থাকে। কাজে একটা অপটিমাম ওয়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আর থার্ড আর ফোর্থ হচ্ছে অ্যালকোহল আর স্মোকিং, এই দুটো কিন্তু ডিরেক্টলি রিলেটেড। বলা হয় যে এনি অ্যামাউন্ট অফ স্মোকিং ফর মেল পার্টনার অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল, ইভেন প্যাসিভ স্মোকিং, মানে যে মহিলারা বাড়িতে আছেন তাদের মেল পার্টনারটা স্মোকিং করছে, সেই প্যাসিভ ইনহেল করেও কিন্তু দেখা গেছে যে ইনফার্টিলিটি হচ্ছে, সাবফার্টিলিটি হচ্ছে, ফার্টিলিটির চান্সেস, ফার্টিলিটি রেট কিন্তু কমে যাচ্ছে। তো স্মোকিং কিন্তু একদম প্রিভেন্ট করতে হবে। প্লাস অ্যালকোহলেরও কিন্তু বেঁধে দেওয়া আছে, মানে মহিলাদের ক্ষেত্রে বলা আছে যে 1 or 2 ইউনিট ওয়ান্স অর টুয়াইস পার উইক, এর থেকে বেশি কিন্তু মানে নেওয়া যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না। এবং মেলদের ক্ষেত্রে অ্যাটলিস্ট লেস দ্যান 1 ইউনিট বা 1 ইউনিট পার ডে ফর আ উইক আর কি। তো ওভার ড্রিঙ্কিং করা যাবে না, এইগুলো কিন্তু একটু রেস্ট্রিকশন মেনে চলতে হবে, কারণ এগুলোর কিন্তু ডিরেক্ট এফেক্ট আছে ফার্টিলিটির উপরে। দিদি যে জায়গাটায় এবার আসবো, যে অনেকে হয়তো ঠিক সময়টাই এখনো বুঝে উঠতে পারেন না, পিরিয়ডসের কতদিন পর এই মেলামেশাটা প্রেগন্যান্সির জন্য খুব পজিটিভ আপনারা দেখেছেন সেই রিপোর্টগুলো এসেছে? এটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোন সময়তে একটা রিলিজ হচ্ছে এবং সেই সময়তে একটা কতদিন বাঁচছে এবং স্পামটা কতদিন বাঁচছে। মানে একবার মেলামেশা করার পরে স্পামটা কতদিন ট্র্যাক্টের মধ্যে থেকে যাচ্ছে, ওটা ওই এগটাকে মিট করতে পারছে। তো এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ধরে নেওয়া হয় যার একটা রেগুলার সাইকেল আছে, মোটামুটি এভরি 28 to 30 ডেজে তার পিরিয়ডটা হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে এগ রিলিজটা কিন্তু ইনডিরেক্টলি আমরা বলি যে হয়তো ঠিকঠাকই হচ্ছে। কারণ যদি এগ রিলিজ ঠিকঠাক না হয়, উল্টো দিক থেকে কিন্তু পিরিয়ডটা খুব ইরেগুলার হয়ে যায়। তাহলে যাদের রেগুলার সাইকেল আছে 28 থেকে 30 ডেজের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু 10 নম্বর দিন থেকে 20 নম্বর দিন অবধি এই দিনটা আমরা ধরে রাখি, কারণ হচ্ছে হয়তো কোনো একটা সাইকেলে 14 নম্বর দিনে একটা রিলিজ করার কথা আইডিয়ালি, এবং লাস্ট 14 ডেজটা কিন্তু এগ রিলিজ করার পরে ফিক্সড। তো এই 14 ডেজটাকে একটু মার্জিনালি এদিক আর ওদিক আমরা রেখে বলি 10 থেকে 20 নম্বর দিন অবধি এভরি অল্টারনেট ডে কিন্তু মেলামেশা করা উচিত। অল্টারনেট ডে করার কারণটা কি না, প্রত্যেক দিন করলে দেখা গেছে যে যে স্পার্মের কোয়ালিটি বা সিমেন যেটুকু বেরোয় সেটা কিন্তু অপটিমাম হয় না খুব ভালো রকমের প্রেগনেন্সি করার জন্য। তার জন্য বলা হয় যে অল্টারনেট ডে ইন্টারকোর্স করতে হবে 10 নম্বর দিন থেকে 20 নম্বর দিনেরও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কিন্তু দরকার। আর একবার যদি ইন্টারকোর্স হয় তাহলে কিন্তু স্পার্মটা 3 দিন বেঁচে থাকতে পারে, 72 আওয়ার্স ওর হাফ লাইফ। আর একবার যখন এগ রিলিজ হয় সেটা কিন্তু 24 আওয়ার্স বাঁচে। তার মানে 14 ডেজে যদি কারোর এগ রিলিজ হয়, তার আগের 3 দিন, তারপরের 24 ঘন্টার মধ্যে যে ইন্টারকোর্সটা হয় সেটা থেকে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্সেস ম্যাক্সিমাম। তো সেই পিরিয়ডটাকে ক্যালকুলেট করে যদি করা যায়, কারণ আজকালকার দিনে খুবই টাইম কম, সবারই টাইম কম, তো এই ক্যালকুলেশনগুলো বুঝে যদি করা যায় তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। একদম। আপনারা প্রত্যেক দিনের মতো আজও ফোন করতে পারেন। আজ আমরা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের এই বিজি লাইফ, ফাস্ট লাইফে আমরা দেখছি এই সমস্যাটাই কিন্তু আমাদের পরিচিত অনেকেই ভুগছেন, বন্ধু বান্ধবরা অনেকেই ভুগছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের কোনো রকম আপনারা উপকৃত হন আজকের এই শো থেকে, অবশ্যই কোনো সম্ভাব্য প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন সংশ্লিষ্ট বিষয়ে। 2টি টেলিফোন নাম্বার আপনাদের জন্য এবার খুলে দেওয়া হচ্ছে। 2টি নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করবেন। প্লিজ টিভির সাউন্ড একদম মিউট করে দিয়ে, অর্থাৎ টিভির আওয়াজ একেবারে কমিয়ে
টেলিফোনে সংশ্লিষ্ট বিষয়ে আপনার প্রশ্ন রাখুন। আমি আলোচনায় আসবো, আবারও দিদির কাছে চলে আসবো। দিদি, সিস্ট প্রেগনেন্সিতে বাধা এটা অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সাইমেলটেনিয়াসলি সিস্টও রয়েছে, প্রেগনেন্টও হয়ে গেছে, এমনও কি হয়? মানে সেই ট্রিটমেন্টের সঙ্গে কি প্রেগনেন্সিও আসতে পারে? দেখুন, আমি আগেও একবার প্রোগ্রামে বলেছি যে সিস্ট যদি ওভেরিয়ান সিস্ট হয়, সেটা যদি একটা সিম্পল সিস্ট হয়, সেটা অনেক সময়তেই ফলিকুলার সিস্ট বলি আমরা, যে একটা রিলিজ হচ্ছে না হয়ে, একটা রিলিজ না হয়ে সেই জিনিসটাই একটু বড় আকার নিল, অ্যারাউন্ড 1 সেন্টিমিটারের ওপর 2-3 সেন্টিমিটার হয়ে একটা সিস্টের আকার নিল। তো সেই ইন্ডিভিজুয়ালি একটা সিঙ্গেল সিস্ট কিন্তু কখনোই প্রেগনেন্সিতে যে বাধা হয়ে দাঁড়ায় সবসময় নয়। কারণ হচ্ছে তার যদি এগ রিলিজ ঠিকঠাক হতে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে প্রেগনেন্সি বাধা হয়ে দাঁড়াবে না। বাধা হয়ে দাঁড়ায় 2-3টে এরকম রোগ আছে মহিলাদের ক্ষেত্রে স্পেশালি। সেটা হচ্ছে, একটা হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম যেটাকে বলি আমরা। তো সেখানে দেখা গেছে যে দুটো ওভারিতে খুবই ভলিউমটা অনেক বেশি হয় ওভারি, এবং ওই ওভারিগুলোর মধ্যে মাল্টিপল ছোট 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 সিস্ট হয়ে থাকে, যেগুলো সবই কিন্তু 1 সেন্টিমিটারের কম। তো সেই সিস্টগুলো থাকার জন্য, মানে সেই ইন্ডিভিজুয়াল সিস্টগুলো থাকার জন্য নয়, অ্যাজ এ হোল রোগটার জন্য কিন্তু এগ রিলিজটা ঠিকঠাক হয় না। হরমোনাল ডিসব্যালেন্স থাকে এদের, মেল হরমোনগুলো বেশি থাকে এদের। তো এই এগ রিলিজটা ঠিকঠাক হয় না বলে তারা কিন্তু অনেক সময়তেই সাবফার্টিলিটিতে ভোগেন। তো এটা একটা মেন কারণ, এটাকে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে। আরেকটা দেখা গেছে যে এন্ডোমেট্রিওটিক সিস্ট, মানে এন্ডোমেট্রিওসিস রোগটা এমন একটা জিনিস যে যেটা যদি থাকে সেটা সবসময় যে খুব সিভিয়ার হতে হবে তা না, খুব মাইল্ড কেসেও কিন্তু ডিফারেন্ট স্টেপে কিন্তু এগুলোতে বাধা দেয় প্রেগনেন্সি আসতে। তাহলে প্রেগনেন্সি স্টেপগুলো আমাদের জানতে হবে যে কী কীভাবে হয়। তাহলে এক হচ্ছে কিছু কিছু হরমোন বেরোয় যেগুলো আমাদের মস্তিষ্ক থেকে বেরোয়, হাইপোথ্যালামাস থেকে বেরোয়। তো সেই হাইপোথ্যালামাস আর পিটুইটারি কিছু কিছু হরমোন মিলে যেটা কাজ করে ওভারির ওপর, আমাদের ডিম্বাশয়ের ওপর। তো সেই ডিম্বাশয় থেকে কিন্তু কিছু কিছু হরমোন রিলিজ করে, এবং প্রত্যেক সাইকেলে, মহিলাদের প্রত্যেক সাইকেলে একটা করে বা দুটো করে এগ রিলিজ হয়। তো এই এগ রিলিজটা যখন ঠিকঠাক হয়ে যাচ্ছে, তারপরে এসে গেল স্পার্ম ফ্যাক্টর, তার মানে মেল ফ্যাক্টর। তো মেলে সিমেন যদি ঠিকঠাক থাকে, স্পার্মগুলোর মোটিলিটি আমরা দেখি, স্পার্মগুলো কেমন দেখতে, সেগুলোর মরফোলজি ঠিক আছে কিনা, সেগুলো জীবিত আছে কিনা, সেগুলো কত তাড়াতাড়ি মুভ করছে, এগুলো দেখার পদ্ধতি আছে। তো এইগুলো দেখে যদি মনে হয় যে না সব নর্মাল আছে, তারপরে কিন্তু স্পার্ম মিট করবে ওভামকে, তো মিলে একটা জাইগোট ফর্মেশন হবে। তো সেই জাইগোটটা যখন ফর্মেশন হয়ে গেল, তারপর সেটা ইমপ্লান্টেশন হয়। কোথায় হয় না, ইউট্রাসের মধ্যে বা জরায়ুর মধ্যে। তো সেই ইউট্রাসের এনভায়রনমেন্টটা তখন কিন্তু ইম্পর্টেন্ট, যে কতটা এন্ডোমেট্রিয়াল থিকনেস আছে, ঠিকঠাক থিকনেস আছে কিনা যে ওই জাইগোটটাকে নারিশমেন্টের জন্য। তো সেই ফ্যাক্টরটাও কিন্তু, ইউট্রাইন ফ্যাক্টরটাও কিন্তু দেখে নেওয়া হয়। তো এই এতগুলো ফ্যাক্টর যখন ঠিক থাকে, ইমপ্লান্টেশন ঠিকঠাক হয়, তখন কিন্তু কন্টিনিউশন অফ প্রেগনেন্সিটা ঠিকঠাক হয়। তো এন্ডোমেট্রিওসিসে দেখা গেছে এগ রিলিজ থেকে শুরু করে ওই ইমপ্লান্টেশন অবধি ডিফারেন্ট ফেজে কিন্তু ওটা বাধা সৃষ্টি করে। এমন একটা কেমিক্যাল ওই এন্ডোমেট্রিওটিক সিস্ট থেকে বেরোয়, সেটা কিন্তু মানে গ্যামেটোটক্সিক বলি আমরা আর কি, সেটাও কিন্তু ওই বিভিন্ন স্টেপগুলোতে কিন্তু বাধা দেয়। তো এই দুটো কিন্তু মেন একটা ফ্যাক্টর যেগুলো ফিমেলকে অ্যাফেক্ট করে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে কিছু কিছু ইনফেকশন যেগুলো হয়তো আগেই হয়েছে, সেই ইনফেকশনগুলো নিচের থেকে ওপরের দিকে গিয়ে, মানে ভ্যাজাইনা থেকে, সার্ভিক্স থেকে ওপরে গিয়ে টিউবে গিয়ে ব্লক করে দেয়। তো সেই ইনফেকশনগুলো কিন্তু যখনই হয়তো কোনো কারণে কোনো ইনস্ট্রুমেন্টেশন হয়েছিল, কোনো ওয়াশ করা হয়েছিল, অ্যাবর্শন হয়েছিল, তো সেই থেকে কিন্তু ইনফেকশনটা চলে গেছে টিউবের মধ্যে, এবং টিউবটা কিন্তু ব্লক হয়ে বসে আছে। তো সেইটা একটা টিউবাল ফ্যাক্টর বলি আমরা, সেইটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কিন্তু টিউব যদি ব্লক থাকে তাহলে কিন্তু এগটাকে, টিউবটা কালেক্ট করে এগটাকে নিয়ে আসতে পারবে না, এবং সেই এগটা কিন্তু টিউবের মধ্যেই মিট করে সেই স্পার্মের সাথে। তো সেই মিটিংটা কিন্তু পসিবল হবে না। তো টিউবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদম ডিটেইলসে জানবো দিদি, তবে দর্শক বন্ধুরা রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, পশ্চিম বর্ধমান থেকে উজ্জ্বল গোস্বামী। হ্যাঁ উজ্জ্বল বাবু, বলুন কি জানতে চাইছেন? বলছি আমার ওয়াইফের এজ হচ্ছে 40+। তো একটা বাচ্চা নিয়েছি, থাইরয়েডে আছে, কিন্তু আর নিতে পারবে কি? কেন, ওনার কি কিছু সমস্যা রয়েছে? বাচ্চাটা দেরিতে হয়েছে। আচ্ছা, ওনার কি কিছু সমস্যা রয়েছে, মানে ফার্স্ট বেবির ক্ষেত্রে কমপ্লিকেশনস ছিল? থাইরয়েড আছে। ও থাইরয়েড রয়েছে ওনার? হ্যাঁ। আচ্ছা, আর কোনো সমস্যা রয়েছে? না, আর কোনো সমস্যা নেই। দিদি কোনো প্রশ্ন আছে? আচ্ছা না, বেশ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। থাইরয়েডের সমস্যা এটা রয়েছে। উজ্জ্বল বাবুকে যেটা বলার সেটা হচ্ছে এই যে এতগুলো ফ্যাক্টর আমি বললাম, তাছাড়াও কিন্তু ফিমেল হরমোন ছাড়া দুটো খুব ইম্পর্টেন্ট হরমোন আছে, একটা হচ্ছে প্রোল্যাক্টিন আর একটা হচ্ছে থাইরয়েড।
তো এই দুটো হরমোন কিন্তু আমরা দেখে নিই, এই দুটো হরমোন কিন্তু ডিরেক্টলি এফেক্ট করে এগ রিলিজটাকে। তো এই দুটো হরমোন যদি নর্মাল না থাকে তাহলে কিন্তু ওষুধের দ্বারা সেগুলোকে নর্মাল করানো যায় এবং তারপরে কিন্তু এগ রিলিজটা অনেকটা স্মুথ হয়ে যায়। তো ওনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে দেখে নিতে হবে যে থাইরয়েড লেভেলগুলো নর্মাল আছে কিনা। তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনাকে লিখে দেওয়া হবে যে থাইরয়েডের টেস্ট করতে এবং প্রোল্যাক্টিনের টেস্ট করতে, এবং ঠিকঠাক ওভুলেশনটা হচ্ছে কিনা, এগ রিলিজটা হচ্ছে কিনা সেটা দেখার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। সিম্পল ইউরিন কিট টেস্ট থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা যায়, ব্লাড টেস্ট করে দেখা যায়। তো এই বিভিন্ন উপায়ে কিন্তু বোঝা যায় যে ওনার এগ রিলিজটা হচ্ছে কিনা। যেহেতু এজটা 40, হ্যাঁ ডেফিনেটলি এটা একটা একটু বাধা সৃষ্টি করতে পারে, যেহেতু এজটা বেশি হয়ে গেছে একটু সাবফার্টিলিটি চান্সেস বেশি, কিন্তু হবে না বা নেওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই। বিশিষ্ট পরামর্শ নিয়ে অবশ্যই উনি আবার কনসিভ করতে পারবেন। সেটা নিয়ে এই যে থাইরয়েড বা হাই প্রেশার বা বিভিন্ন হরমোনের সমস্যা, এগুলো প্রেগন্যান্সিতে বাধা, তো এগুলোকে কি ট্রিটমেন্ট করে নেওয়ার পরে একটা প্ল্যানিং ওয়াইজ কনসিভ করা বা প্রেগন্যান্সিতে যাওয়াটা আপনি পরামর্শ দিচ্ছেন? একদমই। থাইরয়েডের প্রবলেম থাকলে অনেক সময়তেই কিন্তু এগ রিলিজ ঠিকঠাক হয় না। ওনারা দেখেও থাকবেন যে সাইকেলগুলো ইরেগুলার হয়, পিরিয়ড ঠিকঠাক হয় না, তো সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। এবং অবশ্যই থাইরয়েড হরমোন নর্মাল করেই প্রেগন্যান্সিতে আসা উচিত, কারণ প্রেগন্যান্সির আর্লি স্টেজেও কিন্তু থাইরয়েড হরমোনে খুব ইম্পর্টেন্ট রোল আছে এবং বাচ্চাটা কিন্তু থাইরয়েড হরমোন মায়ের থেকেই পায়, কারণ বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করতে 20 সপ্তাহ টাইম লাগে। তো সেই জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা হরমোন। কাজেই থাইরয়েড হরমোন কিন্তু লেভেল নর্মাল করেই প্রেগন্যান্সি ট্রাই করা উচিত। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। নমস্কার। হ্যালো, ডি কবিরাজ। হ্যাঁ বলুন। বলছি যে আমার ওয়াইফ 4-5 বছর হলো পুরো থাইরয়েড ছিল, থাইরয়েড এখন তারপর কমিয়ে 3.7 হয়েছে, কিন্তু আমার একটা ছেলে আছে 10-12 বছর হলো, প্রায় 4-5 বছর হয়ে গেল মেন্স হয় না। তাদের এতে মানে লকডাউনের আগে থেকে ডাক্তার দেখিয়েছি আর হয় না, একবার করে কদিন মানে বছর 4 আগে একবার হয়েছিল, তারপর আর হচ্ছে না, বন্ধ। বয়স ম্যাক্সিমাম 32-33। আচ্ছা, এতে কি প্রবলেম হতে পারে? আপনি একটু লাইনে থাকুন দিদি, আপনার প্রশ্ন। আপনি অবশ্যই বিশিষ্ট পরামর্শ নেবেন, কারণ 32 বছর বয়সটা কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার জন্য আইডিয়াল টাইম নয়, এটা অ্যারাউন্ড 50 ইয়ার্সে বন্ধ হয়। তো কেন ওটা বন্ধ হয়ে গেছে, কোনো হরমোনের প্রবলেম আছে কিনা সেটা আগেই দেখে নিতে হবে, কারণ থাইরয়েড এবং প্রোল্যাক্টিন ছাড়াও কিন্তু কিছু কিছু ফিমেল হরমোন, যেগুলো আমি বললাম, কিছু কিছু ব্রেন থেকে সিক্রিট হয়, মস্তিষ্ক থেকে বেরোয় হাইপোথ্যালামিক হরমোন, সেইগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো দেখে নিতে হবে এবং প্রপার পদ্ধতিতে কোনো, যেহেতু ওনার একটা প্রেগনেন্সি আছে বললেন, তো কোনো ইউট্রাসের মধ্যে, জরায়ুর মধ্যে কোনো ফ্যাক্টর থেকে গেছে কিনা, ওখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেইগুলো দেখে নিয়ে কেন পিরিয়ডটা হচ্ছে না সেটা কিন্তু হওয়ানোর অনেক রকমের পদ্ধতি আছে, অনেক রকমের ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু ট্রিটমেন্ট করে আপনাকে দেখে নিতে হবে। এবং এটা কিন্তু আইডিয়াল এজ নয়, কাজেই বসে থাকবেন না, অবশ্যই বিশিষ্ট পরামর্শ নেবেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন? নমস্কার। বসা। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, আমার এক বছর ধরে আমরা মানে নেওয়ার চেষ্টা করছি, ট্রাই করছি, কিন্তু কনসিভ করতে পারছি না। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার 28। আর আপনার হাজবেন্ডের বয়স? হাজবেন্ডের বয়স 34। কোনো অ্যাডিকশন আছে আপনাদের? না, আমি এরকম ট্রাই করার পর হচ্ছে না দেখে আমি এইচএসজি টেস্ট, থাইরয়েড টেস্ট এগুলো সব করিয়েছি, এগুলো নরমাল ঠিক আছে, কিন্তু ট্রাই করছি, কিন্তু কোনো রকম এখনো কোনো ইয়ে করতে পারছি না। হাজবেন্ডের কিছু পরীক্ষা করা হয়েছে, সেখানে সবকিছু নরমাল আছে? হ্যাঁ, হাজবেন্ডের ওটা পরীক্ষা করা হয়েছে, ওটা তো নরমাল আছে, ওটা ঠিক আছে। ঠিক আছে, অনেক সময়তেই দেখা যায় যে, মুনমুন ধন্যবাদ ফোন করার জন্য, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন টিভিতে। আমি যেটা বললাম যে 1 বছর টাইমটা কিন্তু দেওয়া আছে, 80% লোক কনসিভ করবে, তারপরেও কিন্তু আরও 1 বছর যদি আমরা এমনি নর্মালি ওয়েট করি, আরও 10% কিন্তু নর্মালি কনসিভ করবে। কাজেই এই 1 বছরটা এই কারণেই দেওয়া আছে যে দেখা হয় প্রত্যেকটা সাইকেলে যে এগ রিলিজ করছে, তারপরে 80% কাপল 1 বছর পরে কনসিভ করতে পারে। অতএব আপনারা যে 1 বছরে হয়নি মানে নেক্সট ইয়ারে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এবং অনেক সময়তেই কিন্তু দেখা যায় যে কিছু কিছু আনএক্সপ্লেইনড কজ হয়, যেগুলো কিন্তু কোনো কারণ পাওয়া যায় না। তো সেই 10% কিন্তু আনএক্সপ্লেইনড কারণেও অনেক সময়তেই হয় না। তো আমি যেটা অ্যাডভাইস করব, যেহেতু আপনি অলরেডি পরামর্শ নিয়েছেন এবং ট্রিটমেন্টে আছেন, আপনি আরও 1 বছর ধৈর্য ধরে, যেভাবে আমরা বললাম টাইমলি ইন্টারকোর্স করা, সেইগুলো ট্রাই করুন। 2 বছর যখন হয়ে যাবে যে আপনি নর্মালি ট্রাই করেও হলো না, তখন কিন্তু আমরা অন্য পদ্ধতি আপনাকে বলবো।
অনেক সময় আমরা আইইউআইতে পাঠাই, মানে যেখানে স্পার্মটা কালেক্ট করে ডিরেক্টলি জরায়ুর মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ওভুলেশন ইন্ডাকশন করা হয়, মানে এগটা আর্টিফিশিয়াল উপায়ে একটা ওষুধের দ্বারা এগটা রিলিজ করানো হয়। তো এই এগ রিলিজ করা এবং ওই আইইউআই করা, এই পদ্ধতিগুলোও করা যেতে পারে, এবং তারপরেও যদি না হয় তখন কিন্তু আমরা আইভিএফ মানে টেস্ট টিউব বেবির পরামর্শ দিই। তো এখনই ভেঙে পড়ার কিছু নেই, জাস্ট 1 বছর হয়েছে, আপনি এখনো ট্রাই করতে পারেন। 28 বছর বয়সও কম, সেটাও কোনো ফ্যাক্টর নেই, অতএব অ্যাডিকশনও নেই কোনো, অতএব আপনি ট্রাই করতে পারেন। একদম। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। আমি হাওড়া থেকে আলপনা চ্যাটার্জি বলছি। হ্যাঁ আলপনা দি বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি বলতে চাইছি আমার বয়স 32 প্লাস। তো আমি 1 বছর আগে কনসিভ করেছিলাম, তো সেটা মিসকারেক্ট হয়ে গেছে। আচ্ছা। তো এখন আমি নিতে চাইছি কিন্তু আসছে না, দিয়ে আমি রিপোর্ট করিয়েছি, বলছে আপনি মানে ব্লক হয়ে গেছে দুটো টিউবই। আচ্ছা, একটু আগে আপনি যেটা বলছিলেন, কোনো প্রশ্ন আছে দিদি? না। হ্যাঁ, এটার জন্য কি করা যাবে? বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি টিভিতে অনুষ্ঠান দেখুন, নিশ্চয়ই ডাক্তার দিদি আপনাকে পরামর্শ দেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। এটাই একটা কারণ যেটা আমি বলছিলাম, যে আগে যে মিসক্যারেজটা হয়েছিল হয়তো সেই টাইমে কোনো ইনফেকশন ছিল বা ওয়াশ করা হয়েছিল, তো সেই সময় হয়তো কোনো ইনফেকশন বা অন্য টাইমেও অনেক সময়তেই কি হয়, কিছু কিছু সেক্সুয়ালি শেয়ার্ড ইনফেকশন আমরা বলি, তার মধ্যে খুব নোটোরিয়াস হচ্ছে একটা ক্ল্যামাইডিয়া। তো সেই ইনফেকশনটা কিন্তু অনেক সময়তেই নিচের দিকে ট্র্যাক থেকে, সার্ভিক্স থেকে, জরায়ুর মুখ থেকে কিন্তু জরায়ুর মধ্যে দিয়ে ওটা টিউবকে ব্লক করে দেয়। তো সেই টিউব যদি একবার ব্লক হয়ে যায় তাহলে ভেতরের যে ছোট 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 সিলিয়ারি মুভমেন্ট থাকে সেইগুলো কিন্তু আর রিভার্স করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। কাজেই একটা প্রসেস হচ্ছে, আমরা হয়তো ট্রাই করলাম, আমরা ল্যাপ্রোস্কোপি দিলাম, আমরা একটা হিস্ট্রোস্কোপি মানে নিচে দিয়েও টেলিস্কোপের মতো একটা আলো ঢুকিয়ে একটা ফাইন তারের মতন জিনিস ঢুকিয়ে ওই টিউবটা খোলার চেষ্টা করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভেতরের যে সিলিয়াগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু পুরোপুরি রিভার্স করা যায় না। তারপরে প্রেগনেন্সি এলেও হয়তো টিউবটা খোলা গেল, কিন্তু সেই টিউবটা নর্মালি ফাংশন করে না যে ওভামটাকে পিক আপ করার জন্য, অথবা যদি ওভামটাকে পিক আপও করলো, ওই ওভাম আর স্পার্মটাকে যখন মিটিংয়ের পর ট্রান্সফার করতে হয় ওকে ইউট্রাসের মধ্যে, জরায়ুর মধ্যে, সেইটা কিন্তু এফেক্টিভলি করতে পারে না। তার জন্য কি হয়, একটোপিক প্রেগনেন্সি মানে যেটা প্রেগনেন্সিটা টিউবের মধ্যে গ্রো করতে থাকে, সেটার চান্সেস কিন্তু খুব বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই রিস্কটা না নিয়ে আরেকটা মেথড হচ্ছে ডিরেক্টলি সরাসরি আইভিএফ প্রেগনেন্সি মানে টেস্ট টিউব বেবির দিকে চলে যাওয়া। তো টেস্ট টিউব বেবি যখন নেওয়া হয় তখন কিন্তু ওই টিউবাল ফ্যাক্টরটা কোনো ফ্যাক্টর নয়, কারণ টিউবের তখন আর কোনো ফাংশন থাকে না, কারণ আপনার বডি থেকে এগ কালেক্ট করা হবে এবং হাজবেন্ডের থেকে স্পার্ম দিয়ে বাইরেই ওটা মিট করিয়ে বেবিটা যখন ফর্মেশন হবে এমব্রায়োটাকে ট্রান্সফার করে দেওয়া হবে ইউট্রাসের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই পদ্ধতিতে যেতে পারেন। একদমই তাই, হতাশ হওয়ার কোনো বিষয় নেই। অনেকগুলি পদ্ধতি দিদি বলে দিলেন। একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, ব্রেকের পর আবারও দেখা হচ্ছে, আপনাদের ফোন করবেন আপনারা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন হ্যালো ডক্টর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, প্রেগনেন্সিতে বাধা। হয়তো সমস্ত কিছুই ঠিকঠাক আছে, তবু প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট আসছে না, দুশ্চিন্তায় রয়েছেন আপনারা। এই পুরো বিষয়টিকে ঠিক কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে একজন সফল প্রেগনেন্সি হতে পারে, পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। বেশ কিছুটা সময় আমাদের ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, আরও কিছুটা সময় আমাদের হাতে রয়েছে, আমরা জানবো আরও অনেক কিছু এই বিষয়ে। আপনারাও ফোন করতে পারেন, দুটি টেলিফোন নাম্বার আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে। দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে ফোন করে সরাসরি আপনারা ডাক্তার ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। আমি আবারও আলোচনায় চলে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অজন্তা সামন্ত। দিদি আপনাকে আবারও স্বাগত। ব্রেকের পর অনেকটা আলোচনায় আমরা ছিলাম, এবার যে জায়গাগুলো আসবো, ধরুন চাকরিও করতে হবে, বিজি লাইফও থাকবে, সঙ্গে সমস্ত রকম সমস্যাও থাকবে। একটা বিষয় যে কোভিডে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু সমস্যাও আমাদের বেড়েছে। আফটার কোভিড কি কোনো রকম এই সমস্যাটাকে আরো বেশি বাড়িয়েছে? আপনারা কি দেখছেন হসপিটালে? মানে আফটার কোভিড এই ধরনের মানে একটা তো হতে পারে যে সাইকোলজিক্যাল স্ট্রেস অনেক বেড়ে গেছে, লোকের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইন্টারপার্সোনাল রিলেশনও আমরা দেখেছি যে প্রচুরভাবে হ্যাম্পার্ড হয়েছে, কারণ এই জিনিসটার সঙ্গে যখন মানসিক সম্পর্কটাও জড়িত, তো তখন সেক্ষেত্রে কিছুটা তো কোভিড এটাকে মডিফাই করেছে ডেফিনেটলি বলতে হবে। আর প্লাস না ডিরেক্টলি বলা যায় না যে একটা ভাইরাল ইনফেকশন যেটা ডিরেক্টলি একটা ফার্টিলিটির ওপর এফেক্ট করলো, কি এফেক্ট হলো সেটা দিস ইজ টু আর্লি টু সে, কারণ
আমরা অনেকটা টাইম দেখলে তখন বুঝতে পারবো যে বারবার কোভিড ইনফেকশনের হওয়ার ফলে ওভারির ফাংশনে কিছু প্রবলেম হচ্ছে কিনা, স্পার্মের কোয়ালিটিতে কিছু প্রবলেম হচ্ছে কিনা, সেইটা কিন্তু সময় বলে দেবে। কিন্তু ফর দ্য টাইম বিং লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য কিছু কিছু প্রতিবন্ধকতা তো ডেফিনেটলি এসছে, মানসিক প্রতিবন্ধকতা কিছুটা। একদম দিদি, আইভিএফ এখন আমরা অনেকেই জানি, কিন্তু আইওএ তারও আগে এটাকে ঠিক কিভাবে, এই ট্রিটমেন্টটা সম্পর্কে যদি একটু বলা যায়, কারণ আপনি একটু আগে যে টিউব ব্লকে যে আইভিএফ আইওএ এর কথা বলছিলেন, এই ট্রিটমেন্টগুলোকে যদি একটু ধারণাটা বলে দেওয়া যায় আমাদের দর্শক বন্ধু। না, টিউব যদি ব্লকেজ থাকে তাহলে কিন্তু প্রপারলি আইভিএফ মানে প্রপার যে সাইকেলটা বাইরেই ওগুলোকে মিট করে একটা এমব্রায়ো ফর্ম করে সেটাকে কিন্তু ইউট্রাসের মধ্যে দেওয়া, এই জিনিসটাই করতে হবে। আইইউআই বলে যেটা একটা আছে, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, ওখানে কি হয়, ওটার ইন্ডিকেশন কিন্তু খুবই লিমিটেড আমি বলবো। ওটাতে কি হয় যে স্পার্মটাকে কালেক্ট করে জাস্ট ওটাকে একটু ওয়াশ করে ওটাকে একটা প্রসেস করে ওটাকে একটা সিরিঞ্জের মতন জিনিস দিয়ে ওটা জাস্ট ইউট্রাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়া হয়, জড়ের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। তো তাতে যেটা হয় যে ওই যে আপনার কিছু কিছু সমস্যা থাকে, যে সেক্সুয়াল প্রবলেম যেগুলোকে আমরা বলি, অনেকের হয়তো প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যাচ্ছে, ঠিকঠাক টাইমে করা যাচ্ছে না ইজাকুলেশনটা, বা কিছু কিছু সেক্সুয়াল ডিজায়ার কম, বা টাইম রিলেটেড কিছু প্রবলেম আছে, অথবা কিছু কিছু ইনফেকশন আছে এমন কিছু যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি। তো এই ইনফেকশনগুলো যখন থাকে তো তখন কিন্তু বলা যায় না যে আপনারা একদম আনলিমিটেড টাইমের জন্য একদম আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করুন, কারণ একজনের থেকে আরেকজনের ইনফেকশনটা হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই সমস্যাগুলো যখন থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় একটু সিমেন্ট কোয়ালিটি হয়তো খারাপ, মানে পুরোপুরি নর্মাল নয়, একটু সাব অপটিমাল, স্পার্মের কাউন্ট বলুন, স্পার্মের মোটিলিটি বলুন, অনেক সময় সেই সময়তেও আমরা কিন্তু আইইউআইটা অনেক সময় অ্যাডভাইস করি। এটা হচ্ছে আর কিছুই না, জাস্ট যে ইন্টারকোর্সটা ন্যাচারালি হচ্ছে সেটা না করে এটাকে ডিরেক্টলি ভ্যাজাইনাতে যেটা হয়, ইন্টারকোর্স করে সিমেন্টটা ডিপোজিটেড হলো, সেটা ডিরেক্টলি ভ্যাজাইনা এবং সার্ভিক্স ক্রস করে একদম জরায়ুর মধ্যে ওটাকে ইনজেক্ট করে দেওয়া হয়। তো সেখান থেকে প্রসেসটা কিন্তু স্টার্ট হয়, কিন্তু সেখানেও কিন্তু টিউবের ফাংশন যেমন দরকার তেমনই লাগে, কারণ টিউব কিন্তু আলটিমেটলি ওভামগুলোকে কালেক্ট করে পেরিটোনিয়াম থেকে, কারণ ওভামটা হচ্ছে টিউবের বাইরের একটা স্ট্রাকচার, আমাদের পেটের মধ্যের একটা স্ট্রাকচার। তো পেটের মধ্যে কিন্তু এগগুলো রিলিজ করে, সেই এগগুলোকে কিন্তু টিউবটা কালেক্ট করে টিউবের মধ্যে ঢোকায়, এবং টিউবের মধ্যেই কিন্তু স্পার্ম আর ওভামটা কিন্তু মিট করে। তো সেই টিউবের ফাংশন কিন্তু ইনট্যাক্ট লাগে এই আইইউআই প্রসেসে। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, বলুন। আমি বলছি ওই আমার পিরিয়ডটা ঠিকঠাক হয় না, মানে কোনোভাবে একদিন হয় আর হয় না, আর পেটে মেদ জমা হয়ে যাচ্ছে, ওইটা কিভাবে ঠিক করবো? মানে অনেক বেশি নয়, মানে 50 কেজি, কিন্তু মেদটা কিছুতেই কমাতে পারছি না, আর পিরিয়ডটা ঠিকঠাক হচ্ছে না। আপনার বয়স কত? কালি হয়ে যাচ্ছে, মেছেদার দাগ চলে আসছে। আপনার বয়স কত? বয়স 36। প্রেগন্যান্সি আছে বা আপনার বেবি আছে? হ্যাঁ, বেবি ওই 18 বছর বয়স। বেবির বয়স 18 বছর। আর আপনার কনসিভ করার কোনো প্ল্যান নেই? না না না, কিন্তু পিরিয়ডটা হচ্ছে না, সেটাই। আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনুন। যদিও ওনার সমস্যাটা আজকের ডিসকাশনের সাথে রিলেটেড নয়, কিন্তু তাও আমি বলছি যে পিরিয়ডটা যখন কম হচ্ছে, হতে পারে কি ওনার কোনো হরমোনের প্রবলেম রয়েছে, যার জন্য হয়তো থাইরয়েডের প্রবলেম রয়েছে, প্রোল্যাক্টিনের প্রবলেম হয়েছে, অথবা ফিমেল হরমোনগুলোই ঠিকঠাক নেই, অথবা হয়তো পলিসিস্টিক ওভারির মতন কোনো সমস্যায় উনি ভুগছেন, তার জন্য ওনার ওয়েটটাও বাড়ছে, এদিকে ওনার পিরিয়ডটাও ঠিকঠাক হচ্ছে না। তার জন্য কিন্তু ওনাকে একবার বিশিষ্ট পরামর্শ নিতে হবে, যাতে করে বেস লাইন কিছু কিছু হরমোনের টেস্ট, যেগুলো আমি বললাম, থাইরয়েড, প্রোল্যাক্টিন এবং বেস লাইন হরমোনগুলো, ফিমেল হরমোনগুলো, তো সেই হরমোনের টেস্ট করে দেখে নিতে হবে। এবং এইগুলো যদি নর্মাল থাকে তখন বলা যেতে পারে যে না, আপনার পিরিয়ডের সাথে নর্মালি যদি দেখি যে এগ রিলিজও করছে, হরমোনগুলোও ঠিক আছে, তাহলে কিন্তু এই আপনার মেদ জমাটা কিন্তু আনরিলেটেড টু আপনার পিরিয়ড, সেটাও হতে পারে। তার আগে এই টেস্টগুলো আপনাকে একটু করতে হবে, এই রিপোর্ট দেখেই কিন্তু বলা যাবে সমস্যাটা কোথায়। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। বলুন। আমার বয়স 34 বছর। হ্যাঁ বলুন। বলছি আমার মানে পিরিয়ডটা খুব সামান্য পরিমাণে হয়, মানে দুদিনে একদম সেরেই যায়, আর খুব সামান্য পরিমাণে।
আচ্ছা, কিন্তু এবারে তার পিরিয়ডটা যেদিনকে হবে সেদিনকে আমার ব্রেস্টটা একটু নর্মাল হয়ে যায়, কিন্তু পিরিয়ড হওয়ার 1 সপ্তাহ পর থেকে না আবার ব্রেস্টে খুব ব্যথা হয়ে যায়, মানে আমি হাঁটতে পারি না, হাঁটলেও পর্যন্ত লাগে। আচ্ছা, বুকের মধ্যে একটা পটপট করে, ব্রেস্টে মানে ব্রেস্টের মধ্যে জ্বালা জ্বালা করে। তো এই প্রবলেমটাকে কি আপনার দেখতে পেয়েছেন যে পিরিয়ডের ঠিক 14 দিনের মধ্যে প্রবলেমটা হয়, পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে? হ্যাঁ, পিরিয়ড শুরু হয় যেদিন থেকে সেদিনকে নর্মাল হয়ে যায় ব্রেস্ট, আবার ঠিক 1 সপ্তাহ পর থেকে আবার ওই রকম হয়ে যাচ্ছে, ব্রেস্ট দুটোতে ব্যথা হচ্ছে ভীষণ। আপনার প্রেগন্যান্সি রিলেটেড কোনো সমস্যা আছে কি? আপনার ইস্যুস আছে? বাচ্চা আমার আছে? একটা বাচ্চা আছে 10 বছরের। আপনার প্রেগন্যান্সি কোনো নেক্সট কোনো প্ল্যান আছে আরো? না, নিতে চেয়েছিলাম কিন্তু আমার আর আসেনি। আর আমি তো মানে থাইরয়েড টেস্ট করেছি, প্রোল্যাকটিন হরমোন ওটা টেস্ট করিয়েছে, তা ওতে কোনো মানে রিপোর্টে সব ঠিক আছে ম্যাডাম বলছেন। তাহলে আপনার উত্তরটা আমি দিচ্ছি। আমি ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু আমার ব্রেস্টটা ওষুধ খেলাম, পাইমোসা বলে একটা ওষুধ 3 মাস দিয়েছিলেন, আমি খেয়েছি, কিন্তু খাওয়ার পরেও দেখছি আমার ব্রেস্টে রিপোর্টও করেছি, কিন্তু ব্রেস্টে বলছে যে একটা হরমোনের সমস্যার জন্য হচ্ছে। বেশ, আপনি টিভিতে অনুষ্ঠান দেখুন, ওষুধ খাওয়ার পরে কমছে না ম্যাডাম। হ্যাঁ বোঝা গেছে, আপনি টিভিতে অনুষ্ঠান দেখুন, নিশ্চয়ই পরামর্শ পাবেন। ধন্যবাদ ফোন করার জন্য দিদি। তো ওনার যে পার্টিকুলার সমস্যাটা আমার শুনে মনে হচ্ছে সেটা হচ্ছে ওনার কিন্তু একটা প্রিমেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম বলি আমরা, সেটা কিন্তু পিরিয়ডটা শুরু ঠিক লাস্ট 14 দিনের মাথায়, ঠিক 2 সপ্তাহ আগে থেকে প্রবলেমগুলো শুরু হয়। এবং উনি যেটা বললেন টিপিক্যালি পিরিয়ডটা যখন স্টার্ট হয়ে গেল তখন কিন্তু আমার সমস্যাটা কমে গেল, তো ওটাই হয়। ওই সমস্যাটা কিন্তু ঠিকই বলেছেন উনি, একদমই হরমোন রিলেটেড, কিছু কিছু হরমোনের সাথে ওটা রিলেশন আছে এবং ওটা কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট হয়। আমরা ইউজুয়ালি ফর দ্য মানে প্রথমের দিকে আমরা কিন্তু ওরাল পিল দিয়ে, একটা স্পেশাল ধরনের ওরাল পিল আছে, সেই ওরাল পিল দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা শুরু করি। তো তার এফেক্ট কিন্তু ভালো, মানে উনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমার মনে হয় ওরাল পিল যদি উনি কন্টিনিউয়াসলি, খাবারের একটা ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে, ওটা খেলে কিন্তু অনেক সময়তেই উনি তার ভালো এফেক্টটা পাবেন আর কি। বেশ, আপনারা ফোন করুন। তবে তার আগে আমি একটু আলোচনায় চলে আসব যে বিষয়টাতে আমরা ছিলাম। এবং দিদি, সব মিলিয়ে একজন সাধারণ মেয়ে ধরুন সে সমস্ত কিছু মেনটেন করে তার এজ যে লিমিটটা আপনি বলছিলেন তারই মধ্যে, কিন্তু এই যে সমস্যাগুলো হবে তার কি কোনো রকম সিমটমস আগে থেকে বোঝা যায়? ধরুন প্রেগন্যান্সি ট্রাই করছে তারপর আসছে না, কিন্তু আগে থেকে বোঝার কি কোনো রকম সমস্যার সম্ভাবনা রয়েছে যে এই সিমটমসগুলো কিন্তু আমাদের জন্য ইন্ডিকেট করছে অন্য কিছু, যেটা অনেক আগে থেকে ট্রিটমেন্ট করলেই এই সমস্যাটা বিয়ের পর আর হবে না, এমন কোনো সমস্যা কি রয়েছে বা সিমটমস রয়েছে? একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বললাম যে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু বরাবরের জন্য মেনটেন করতে হবে, কারণ প্রত্যেকটা স্টেপে হেলদি লাইফস্টাইলের প্রত্যেকটা স্টেপ কিন্তু রিলেটেড টু ফার্টিলিটি। যেটা বললাম একটা নর্মাল ওয়েট 19 থেকে 25-এর মধ্যে বিএমআই রাখা, একটা নন স্মোকিং, একটা নন অ্যালকোহলিক লাইফস্টাইল, এইগুলো কিন্তু বরাবর মেনটেন করতে হবে। আর মেল পার্টনারের জন্য একটা টেম্পারেচার মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। খুব হট বাথ নিতে আমরা বারণ করি, খুব টাইট আন্ডারগার্মেন্ট পরতে আমরা বারণ করি, সেটার উপর কিন্তু সিমেনের কোয়ালিটি কিন্তু অনেকটা ডিফার করে। আর মেয়েদের ক্ষেত্রে এই হেলদি লাইফস্টাইল একটা লিড করবে। প্লাস দেখতে হবে যে কোনো টাইমেই যদি কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, যেটা একটা স্মেলি ডিসচার্জ, তাকে কিন্তু কখনো ফেলে রাখবেন না। একটা ইনফেকশন কিন্তু যেটা আজকে ভ্যাজাইনাতে আছে, যেটা লোয়ার ট্র্যাক্টে আছে, সেটা কিন্তু ওপরের দিকে গিয়ে একটা টিউব ব্লকেজ করতে পারে। অথবা যদি একটা ইনস্ট্রুমেন্টেশনের চান্সেস আছে, ধরে নিন অনেকেই আজকালকার দিনে লাইফস্টাইলে যেটা হয় অনেক সময়তেই এই অ্যাবর্শনের রেটটা খুব বেড়ে যায়, মিসক্যারেজ, এমটিপি করাচ্ছেন, হয়তো অনেক সময় বিয়ের আগেও আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেল, তো সেইটা বেটার কি অ্যাভয়েড করা। আজকাল প্রচুর রকমের কন্ট্রাসেপশন আছে, বেটার কি প্রেগনেন্সি আসতে না দেওয়া। আনওয়ান্টেড প্রেগনেন্সি যখনই আপনি ম্যানেজ করতে যাবেন তখনই একটা কিছুদিনের জন্য একটা ব্লিডিং হবে, তখনই যদি অ্যান্টিবায়োটিক ঠিকঠাক করে না নেওয়া যায়, অনেক সময়তেই যেটা হয় ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নিলাম, আইপিল খেয়ে নিলাম, ডাক্তারের কাছে গেলাম না, তো একটা প্রপার অ্যান্টিবায়োটিক হলো না, একটা প্রপার ফলো আপ হলো না, সেখান থেকে একটা ইনফেকশন কিন্তু উঠে গেল আপার ট্র্যাক্টে এবং টিউবটাকে কিন্তু ব্লক করে দিল, মানে আপনার অজান্তেই কিন্তু এটা হয়ে রইলো। তো এই সমস্যাটা কিন্তু অ্যাভয়েড করা যায় অনেকাংশেই যদি একটু কশাস হওয়া যায় যে হ্যাঁ আমার প্রেগনেন্সি আসতেই দেওয়া যাবে না, যখন এটা আনওয়ান্টেড আমি কন্ট্রাসেপশন ইউজ করব। এবং তারপরে যখন প্রেগনেন্সিটা যদি কখনো এসেও যায়, অবশ্যই কোনো একটা হসপিটালে কোনো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে সেটা কিন্তু অ্যাবর্শন করানো উচিত। যখনই কোনো একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ খেয়ে অ্যাবর্শনটা করাচ্ছে, একটা কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে যাচ্ছে, একটা কিছু রয়ে যাচ্ছে, পুরোপুরি বেরোচ্ছে না ওটা, সেটা আর দেখা হচ্ছে না, সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে একটা টিউব ব্লকেজ হয়ে যায়। সেটা কিন্তু আজকালকার দিনে আমরা প্রচুর দেখি যে কোনো ইনফেকশনের হিস্ট্রি নেই, কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ ছিল না, হাজব্যান্ডের কোনো ইনফেকশনের হিস্ট্রি নেই, কিন্তু এরকম একটা ইনফেকশন
পাস্টে হয়েছে এবং তার জন্য কিন্তু টিউব ব্লকেজ হয়ে গেছে। একদম। দিদি একটু ট্রিটমেন্টগুলো জানবো, যে অনেকে কোন ধরনের ট্রিটমেন্টে যাবেন বা ডাক্তারের কাছে গিয়ে কিভাবে ট্রিটমেন্টে থাকবেন, পরামর্শের নিশ্চয়ই তো আমাদের অবশ্যই দরকার রয়েছে, কিন্তু ট্রিটমেন্টগুলো যদি একটু বলে দেওয়া যায়, যে আপনি আগেই দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, এছাড়া কোন কোন ক্ষেত্রে মেডিসিনের মাধ্যমেও একটা লং টাইম মেডিকেশনের থেকেও আমরা এই ধরনের সমস্যাগুলো এড়াতে পারি? মেল ফ্যাক্টরের ক্ষেত্রে আমি বলবো, যদি যে সিমেন অ্যানালিসিস যেটা আমরা করি, স্পার্ম নিয়ে অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিস যদি ঠিকঠাক না থাকে তাহলে অনেক সময়তেই অনেক রকমের ট্রিটমেন্ট, তার কজটা কি সেটা দেখা হয়, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। তো একটু আত্মীয় যদি সিমেনের প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেম থাকে, অনেক সময়তেই হরমোন রিলেটেড জিনিস দিয়ে, যেই হরমোনটা আমরা ফিমেলদের ক্ষেত্রে ইউজ করি, ক্লোমিফেন সাইট্রেট বলে একটা হরমোন, সেটা মেলদের ক্ষেত্রেও মেল পার্টনারেও দেওয়া হয় এবং ফলো আপ করা হয়। 3 মাস পরে আবার সিমেন কাউন্ট অ্যানালিসিস করে দেখা হয় যে ফ্যাক্টরগুলো ইমপ্রুভ করলো কিনা, এইভাবে মেলদের ট্রিটমেন্ট করা হয়। আর যদি দেখা যায় যে স্পার্ম আসছেই না, স্পার্ম একদমই সিমেনের মধ্যে নেই, সেটার কজও আমরা আইডেন্টিফাই করি। যদি কোনো অবস্ট্রাকশন থাকে কোনো ট্র্যাক্টের মধ্যে, যে স্পার্মটা ইজেক্ট করে যে ট্র্যাক দিয়ে আসে, সেই ট্র্যাকটা অবস্ট্রাকশন, তাহলে সেক্ষেত্রে হয় কোনো অপারেশন দ্বারা ট্রিটমেন্ট করা যায়, অনেক সময় কিন্তু ডিরেক্টলি আইভিএফ করতে হয়, এবং সেটা একটা স্পেশাল টাইপের আইভিএফ হয়, সেটাকে আমরা বলি আইভিএফ উইথ ইক্সি। মানে সেখানে কি করা হয়, স্পার্মটা একটা দুটো বা যটাই পাওয়া যাক সেটাকে রিট্রাইভ করে, সেই স্পার্মটা যেহেতু একটা দুটো বা খুব কম সংখ্যক, সেটাকে ডিরেক্টলি কিন্তু ওই এগটার মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বলি আমরা। সেটা কিন্তু স্পেশাল টাইপ অফ আইভিএফ। সেই উপায়ে কিন্তু মেল ফ্যাক্টরগুলো ট্রিটমেন্ট করা হয়। তাহলে হরমোন ট্রিটমেন্ট হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, কোনো ডায়াবেটিস প্রচুর আনকন্ট্রোল আছে, সেক্ষেত্রে একটা সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, ঠিকঠাক করে ইন্টারকোর্স করা যাচ্ছে না, সেক্ষেত্রে সুগার কন্ট্রোল করতে বলি আমরা। কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন, প্রচুর ওবিস, মোটা, ওয়েট রিডাকশন করতে বলা হয়, তো স্মোকিং প্রিভেনশন, অ্যালকোহল প্রিভেনশন, এইগুলো করে ট্রিটমেন্ট করা হয়। ফিমেলদের ক্ষেত্রে দেখা গেছে এই লাইফস্টাইল মডিফিকেশন আমি অলরেডি বলে দিলাম, তারপরে যে ফ্যাক্টরগুলো দেখা যায় যে এগ রিলিজ হচ্ছে না, তার কজটা কিন্তু ডিফারেন্ট স্টেপে থাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে হরমোনটা ব্রেন থেকেই বেরোচ্ছে না, সেটা ট্রিটমেন্ট অনেক সময়তেই হয় যে বাইরে থেকে আমরা সেই হরমোনটাকে প্রোভাইড করি, জিএনআরএইচ বলে একটা হরমোন আছে, সেইটা আমরা দিয়ে দিই। অথবা এই ধরনের কেসে দেখা গেছে, আমি একবার অলরেডি বললাম যে খুব রোগা পাতলা পেশেন্ট, তাদের অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলি, খুব একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সে ওয়েট গেইন কোনোভাবেই করতে পারে না, সে খাবার খায় না, সে একটা ইনডিউসড মেডিসিন খেয়ে একটা ভমিটিং করে, যাতে করে তার কোনোদিনই ওয়েট গেইন হয় না। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েট গেইনিংটা একটা ট্রিটমেন্ট। তাহলে যাদের ওয়েট কম আছে তাদের ওয়েট গেইন করতে হবে, এটা একটা হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। নেক্সট দেখা যায় যে পিটুইটারি হরমোনগুলো ঠিক, নর্মাল ফিমেল হরমোনগুলো ঠিক, তাও বাচ্চা আসছে না, তার মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এমন কিছু ট্রিটমেন্ট করি যেগুলো দিয়ে এগ রিলিজ হয়, স্পেশালি এগ রিলিজ করানো হয়, এবং সেটা একটা পার্টিকুলারলি মেডিসিনটা ডে 3 থেকে ডে 7 5 দিনের জন্য দেওয়া হয়। তারপরে সাইকেলটাকে মনিটর করা হয়, আল্ট্রাসাউন্ড করে দেখা গেলো যে একটা রিলিজ করছে কিনা, একটা যখন রিলিজ করলো সেটা ফাটার জন্য একটা ইনজেকশন দেওয়া হয়, হরমোন ইনজেকশন, সেটা ফাটলো, তারপরে বলা হয় টাইম ইন্টারকোর্স করুন এই টাইমের মধ্যে, সেইভাবে ওই ট্রিটমেন্টটা করা হয়। একদম, মানে হাজারো সমস্যার লাখো সমাধান চিকিৎসা কিন্তু রয়েছে, তাই অযথা আতঙ্কিত হয়ে আপনার টেনশন বাড়ালে কিন্তু সেটা আরও অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার প্রেগনেন্সি আসার ক্ষেত্রে। আমি আরও আসবো দিদির কাছে, দর্শক বন্ধুরা রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন আমাদের সঙ্গে। হ্যালো, আমার বলুন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, আমার 32 বছর বয়স, আর একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলে 12 বছর আর মেয়ে 5 বছর। আচ্ছা। তো আমার না পিরিয়ডটা মানে মাসে মাসেই হয়, কিন্তু 6 দিন 7 দিন করে থাকে। আচ্ছা। আর অতিরিক্ত হয়, আর ডেটে ধরুন 25 দিনের মাথায় হয়ে যাচ্ছে, আগে হয়ে যায়, এটা কোনো খারাপ লক্ষণ নয় তো? আচ্ছা, আর কোনো সমস্যা আছে আপনার, থাইরয়েড, প্রেসার, সুগার? কিছু না, সেগুলো টেস্ট করিনি অবশ্য, আমি শুধু জানতে চাইছিলাম যে এটা কি কোনো খারাপ, মানে 6 দিন 7 দিন করে হয় আর 25 দিনের মাথায় হয়ে যায়। দিদি কোনো প্রশ্ন আছে? সেটাই জানতে চাইছিলাম। বেশ, আপনি ফোন কেটে টিভিতে অনুষ্ঠান দেখুন, নিশ্চয়ই পরামর্শ পাবেন। ধন্যবাদ। সমস্যাটা যদিও আজকের প্রোগ্রামের সাথে রিলেটেড নয়, তবুও আমি বলবো যখনই উনি ওটা ভেবেছেন যে ওটা একটা হেভি ব্লিডিং হয় এবং 6-7 দিন থাকে, অবশ্যই ওনাকে দেখে নিতে হবে কোনো প্যাথোলজি আছে কিনা। কোনো হরমোনের প্রবলেম থাকতে পারে, থাইরয়েড, প্রোল্যাকটিন, এগুলোর প্রবলেম থাকতে পারে, অথবা কোনো ইউট্রাসের মধ্যেও কোনো ফাইব্রয়েড হয়ে থাকতে পারে। তো সেখান থেকে কিন্তু হেভি ব্লিডিং হতে পারে, অবশ্যই পরামর্শ নেবেন। কম ব্লিডিংটা কিন্তু কম্পারেটিভলি লেস হার্মফুল, কম ব্লিডিংয়ে কিন্তু খারাপ কিছু থাকে না অনেক সময়। বেশি ব্লিডিং যখন ওনার মনে হয়েছে, সেটা ডেফিনেটলি তার মানে বেশি ব্লিডিং, এবং সেটা কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে, একটা হরমোনের টেস্ট করে দেখে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, ফেলে রাখবেন না।
একদমই তাই। অর্থাৎ এটা কিন্তু একদম ফেলে রাখবেন না, বেশ কিছু টেস্ট আপনার প্রয়োজন রয়েছে, গাইনোকোলজিস্টকে দেখিয়ে এটা আপনাকে টেস্ট করাতে হবে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আপনি টিভি সাউন্ডটা একটু মিউট করে হ্যাঁ টেলিফোনে প্রশ্ন রাখুন। বলুন, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ, সমস্যা বলতে আমি প্রেগন্যান্সি হয়েছি, কিন্তু আমার একটা 16 বছরের ছেলে আছে, একটা 8.5 বছরের মেয়ে আছে। হ্যাঁ, আমার সমস্যা বলতে শরীরটা খুব খারাপ হচ্ছে, আমার সুগার, থাইরয়েড, প্রেসার সবরকমই আছে, ইনসুলিন ব্যবহার করি। হ্যাঁ, এখন একটু শরীরটা খারাপ করছে। মানে আপনার কি পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা বা প্রেগন্যান্সি সংক্রান্ত কোনো সমস্যা আছে? না, প্রেগন্যান্সির জন্য কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, একদিকে কোমরটা ব্যথা করছে খুবই, কয়েকদিন ধরে 15-20 দিন ধরে একটু এত ব্যথা করছি, না সোজা উঠতে পারছি, না শুতে পারছি, কোনো কিছুই করতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। আচ্ছা দিদি, কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নয়। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি দেখুন অনুষ্ঠান। হ্যাঁ, আপনি যেহেতু বললেন যে আপনি সুগারের জন্য ইনসুলিন নেন, আপনার শরীরটা ভালো লাগছে না, আপনি অবশ্যই দেখে নিন যে আপনার সুগার লেভেলগুলো ফল করছে কিনা, বা সুগার হয়তো অনেক বেশি আছে, আনকন্ট্রোল আছে, সেগুলোর জন্য আপনি প্রপারলি অবশ্যই বিশিষ্ট পরামর্শ নিন। এটা নট রিলেটেড টু এনি ফিমেল রিলেটেড গাইনি প্রবলেম। আমার মনে হচ্ছে যে যেহেতু আপনার সুগার, থাইরয়েড এই এতগুলো প্রবলেম রয়েছে, তার জন্য আপনি একটা আনইজি ফিল করছেন, আপনি অবশ্যই দেখিয়ে নিন যে সুগারগুলো ঠিক আছে কিনা। একদম, সেটা তো হয়তো সুগার ফলের কারণে অনেক ফলো করতে পারে, আবার ওটা বেশি আনকন্ট্রোলও হতে পারে, সব রকমের প্রবলেম হতে পারে, আপনাকে দেখিয়ে নিতে হবে সুগারটা ঠিক আছে কিনা। একদম। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন বলুন? হ্যাঁ, নমস্কার। আমি সজিতা বিশ্বাস, উলুবেড়িয়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, ম্যাডামের কাছে প্রশ্ন যে অনেক সময় ম্যাডাম পিরিয়ড বন্ধ হয়ে যায়, কোনো কারণে, কোনো মেয়ের শারীরিক প্রবলেমের জন্য পিরিয়ড বন্ধ হলো, আবার তো একটু এজের জন্য পিরিয়ড বন্ধ হলো, তো সেটা সেই পিরিয়ডকে কি চালু করা যায়? এরকম কোনো মেডিসিন আপনাদের মেডিকেল সায়েন্সে এখনো আছে? আমি এটাই জিজ্ঞেস করতে চাইছি। অনেক সময় পিরিয়ডের প্রবলেম হয়, অনেক সময় অনেকের বন্ধ হয়ে যায় কোনো কারণে, হয়তো আর কারো একটু এজের জন্য হচ্ছে। এখন তো মেয়েরা অনেক এজে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার এটাই মানে প্রশ্ন ছিল যে পিরিয়ড সাধারণত সমস্যা আছে, পিরিয়ডটা কি চালু করা যায়? সেরকম ওষুধপত্র কিছু আপনাদের আছে? বেশ, শর্মিষ্ঠা দি ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখুন। প্রথমেই যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন যেটা আমরা দেখি সেটা হচ্ছে প্রেগন্যান্সি আছে কিনা। তো প্রেগন্যান্সিটাকে পুরোপুরি এক্সক্লুড করতে হবে, যে প্রেগন্যান্সি এলে কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যায়। তো সেটা যখন ধরে নেওয়া হয় যে নেই, প্রেগন্যান্সি নেই, তখন উনি যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই এটা মেডিসিন আছে, আমরা কিছু হরমোন বাইরে থেকে দিই, সেই হরমোনটা কিছু দিনের জন্য দেওয়া হয়, ধরুন 7 থেকে 10 দিনের জন্য। সেটা কিন্তু নর্মাল ফিমেল হরমোন, সেটাকে প্রোজেস্টেরন হরমোন বলি, বডিরই হরমোন। তো সেই হরমোনটা যখন 10 দিনের জন্য দেওয়া হলো, তখন ওর একটা হরমোনাল এফেক্টে রইলো, তারপরে ওই হরমোনটাকে উইথড্রল করে নেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়। তো সেই যখন বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু ওনার একটা মেনস্ট্রুয়েশন যখন হয়, যেরকম টাইপের একটা সিনারিও হয়, সেরকম একটা আর্টিফিশিয়ালি তৈরি করে দেওয়া হয়, যে হরমোনটা আমি কিছুদিনের জন্য দিলাম, তারপরে ওটাকে উইথড্রল করে দিলাম, মানে স্টপ করে দিলাম মেডিসিনটা, তখন কিন্তু একটা উইথড্রল ব্লিডিং হয়। তো সেটা নর্মাল মেনস্ট্রুয়েশন নয়, সেটা নর্মাল পিরিয়ড নয়, সেটাকে আমরা উইথড্রল ব্লিডিং বলি, যারা যেহেতু মেডিসিন দিয়ে করানো হচ্ছে, সেটা কিন্তু পসিবল, সেটা করানো যায়, এবং আমরা অনেক সময়তেই সেই ট্রিটমেন্টটাই দিয়ে থাকি একদম। কিন্তু ওভার দ্য এবং কাউন্টার কেন এটা যদি বারবার হতে থাকে, যে কেন মেনস্ট্রুয়েশনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু আপনাকে হরমোনাল টেস্টগুলো করে দেখে নিতে হবে যে কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, অথবা কোনো কজ ইউট্রাসের মধ্যে আছে কিনা, সেগুলোর জন্য একটা আল্ট্রাসাউন্ড এবং স্পেশাল ধরনের কিছু কিছু টেস্ট হয়, সেগুলো আমরা লিখে থাকি। একদম, মানে যদি বারবার হয় তাহলে দেখে নিতে হবে, কিন্তু বারবার হলে এটা কিন্তু একটা অন্য ইন্ডিকেট করছে, সেটাকে আপনাকে ট্রিটমেন্টে থাকতে হবে। আর ওভার দ্য কাউন্টার মানে দোকান থেকে কিনে এই পিলসগুলো খেয়ে প্লিজ ট্রাই করবেন না। আর আরেকটা প্রবলেম যেটা আমি বলবো, সেটা হচ্ছে অনেক সময়তে হয় যে আমরা যেটা বললাম যে নর্মাল এজ অফ মেনোপজ অ্যারাউন্ড 50, কিন্তু অনেক সময়তেই দেখা গেছে যে 40s এর আগে কিন্তু মহিলাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। সেইটাও কিন্তু একটা ডিফারেন্ট এন্টিটি, এবং সেটার কিন্তু স্পেশালাইজড ফিল্ড আছে, সেটা ট্রিটমেন্টও আছে। কারণ একটা মানুষের যখন হরমোনগুলো অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে গেল, ওভারি ফাংশন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু অনেক রকমের সমস্যা যেগুলো মেনোপজের পর আসে, যেমন হার্টের সমস্যা বেড়ে যায়, বোন ভঙ্গুর হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়। তো সেই কিন্তু যদি বন্ধ হয়ে যায়, আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে। সেটা যদি 40-এর আগে হয়, সেটাকে আমরা প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিওর বলি, এবং সেটা কিন্তু ট্রিটমেন্ট দিই, আমরা হরমোন দিয়ে ট্রিটমেন্ট দিই, সেটা কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন বলুন? সুধীর ব্যানার্জি, বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যাঁ ম্যাম, গুড আফটারনুন ম্যাম।
বলছি ম্যাম দেখুন, আমার মিসেসের পিসিওডি আছে এবং আপনার ইউনিকোটেড ইউটারাস আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে, তাই আমি একটু ম্যাডামের কাছে জানতে চাই। ওনার কি পিরিয়ড রেগুলারলি আসে? না, রেগুলারলি আসেনি, কিন্তু ডক্টর যেটা দেয় আর কি, তো ওইটা খাওয়ার পরে রেগুলারলি হয় পিরিয়ডটা। কি কি ওষুধ খায় সেটা বলতে পারবেন? কোনো ওরাল পিল কি কাছে নেই ওটা আর কি? কোনো ওরাল পিল কি যেটা 21 দিন ধরে খেতে হয়? হ্যাঁ, আর ওরা 21 দিন ধরে এটা খেতে বলেন। আর ওনার ওয়েট কি রকম? মানে ওই 60 50। আর হাইট কতটা? না না, আপনার 5 ফুট 4 ইঞ্চি মতো হাইট আছে, ও 60। আচ্ছা, বেশ, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ দিদি। হ্যাঁ, যেটা সমস্যা সেটা হচ্ছে উনি যেহেতু বললেন যে ওনার পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, তো সেটাই কিন্তু ইনফার্টিলিটি সাবফার্টিলিটি হয়, ফার্টিলিটি প্রবলেম হয়, কনসিভ করতে প্রবলেম হয়, কারণ এগ রিলিজটা ঠিকঠাক হয় না। এবং উনি যেহেতু বললেন যে ওনার একটা পার্টিকুলার ওষুধ দিলে তারপরেই কিন্তু রেগুলারলি পিরিয়ডটা আসে, এবং সেই ওষুধটা কিন্তু একটা ওরাল পিল যেটাতে অল্প অল্প করে দুটো হরমোন দেওয়া থাকে। তো সেই হরমোনগুলো কিন্তু একই সাথে কন্ট্রাসেপশন, মানে সেটা কিন্তু প্রেগনেন্সি না আসারও উপায়। অতএব ওই হরমোনগুলো খেয়ে যদি ওনার একমাত্র পিরিয়ড আসে, তাহলে কিন্তু ওই হরমোনগুলো খেলে যতদিন খাবেন ততদিন কিন্তু ওনার প্রেগনেন্সি আসবে না। কাজে ওই ট্রিটমেন্টটা যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু প্রেগনেন্সি আসবে না। এবার আমরা যখন কোনো পেশেন্ট পলিসিস্টিক ওভারির আসে যে প্রেগনেন্সি নিতে চায় স্পেসিফিক্যালি, তাদের কিন্তু আমরা ওই ধরনের ট্রিটমেন্ট না দিয়ে আমরা প্রথমে একটু ওয়েট রিডাকশন দিই। মানে ধরে নিন ওনার 60 কেজি ওজন, তো ওনার যদি 5 কেজি থেকে 6 কেজি ওজন কমানো যায়, একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা যায়, অনেক সময়তেই পিরিয়ডটা নর্মাল হয়ে যায়। বাকি হরমোনগুলো দেখে নিতে হবে, থাইরয়েড বা প্রোল্যাক্টিনগুলো নর্মাল আছে কিনা। তারপরে কিন্তু ওভুলেশন ইন্ডাকশন, মানে যেটা বললাম আমি, একটা মেডিসিন 5 দিনের জন্য দেওয়া যায় যেটা কিন্তু এগ রিলিজটাকে ইনক্রিজ করে। সেই মেডিসিনটা দিয়ে ফলো আপ করতে হবে যে এগটা রিলিজ করছে কিনা। সেই ট্রিটমেন্টটা কিন্তু আদার, মানে অন্য রকমের ট্রিটমেন্ট দেন যে ওই ওরাল পিলটা খাচ্ছেন, তাতে পিরিয়ডটা রেগুলার হবে কিন্তু তাতে প্রেগন্যান্সি কোনোদিনই আসবে না। একদম, তার জন্য ট্রিটমেন্ট রয়েছে। দিদি অনেক ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য, এরকম একটা মেজর প্রবলেম এত ভালো করে আমাদের মেয়েদের এবং অবশ্যই আমাদের পরিবারের যারা রয়েছেন সকলকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনিও ভালো থাকুন। দিদি ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ, ডক্টর অজন্তা সামন্ত ছিলেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকুন, পরামর্শগুলো মেনে চলুন, অযথা চিন্তিত হবেন না, সেটাতে আরও অন্যরকম ফল হতে পারে। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।